আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শুভ অপরাহ্ন মিস রোদেলা। আচ্ছা, শোভন নামের অর্থ কি আপনি জানেন? হঠাৎ নামের অর্থ দিয়ে পড়লেন কেন? ছেলে মেয়েদের নাম ঠিকঠাক তো অনেক দূরের কথা। আগে আশ্চর্য, আপনি তো ভীষণ অসভ্য। রোদেলা, আপনি আমাকে যাই বলেন, আমাকে ঠাই মেনে নিতে রাজি। আপনি ভূত বললে আমি ভূত, ডাকাত বললে ডাকাত। আপনার নামের সাথে আপনি পুরো উল্টো। আপনার জন্য এই নামটা রাখা উচিত হয়নি। তাহলে একটা নাম রেখে দিন আমাকে, দুটো খাসি জবাই করে নামটা বদলে ফেলি। আরে বাহ, আপনার সাথে কথায় পারবে এমন কোনো লোক পৃথিবীতে একটা খুঁজে পাওয়া যাবে না। আমার সাথে যাকে মানবে তাকে মনে হয় আমি খুঁজে পেয়েছি। শোনেন শোভন, আপনি আমাদের আত্মীয় মানুষ, তাই আপনার এসব ফালতু কথা সহ্য করেছি। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আরে বেআইন সাহেব, আপনার সাথে আমার সম্পর্কটাই সীমা আইনের বাইরে। শুনুন, আপনি এসব ফালতু কথা বললে আমাকে কল কিংবা মেসেজ কোনোটাই করবেন না আপনি। আরে রাগিয়ে ফেললাম আপনাকে? রাগলে কেমন দেখায় আপনাকে? খুব দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, অনুগ্রহ করে একটা সেলফি তুলে রাখবেন কি? যখন দেখা হবে তখন দেখে নিবনি। আচ্ছা, আমি রাখছি। শুভ সকাল, দুপুর, বিকেল, রাত এসব মেসেজ দেবেন না। ভালো থাকবেন। ওকে, আপনিও ভালো থাকবেন। ছবিটা তুলে রাখবেন কিন্তু, আমি রাতে দেখতে আসবো। রোদেলা ওর মুখের উপর ফোনটা কেটে দিয়ে একটু হাসল। পাগল ছাগল পোলাপাইন। ক্লাসের বেল পড়ায় কমন রুমটা পুরো ফাঁকা। রাগী ভঙ্গিতে রোদেলা সত্যিই দুটো সেলফি তুলল। জুম করে ছবি দুটোকে দেখলো। ওর অবাক লাগলো, একটা ফালতু ছেলের কথা মতো ও সেলফি তুলল। ঠিক এই সময়ই একটা রিকোয়েস্ট নোটিফিকেশন এলো ফেসবুকে। জুনায়েদ আফনান শোভন সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। ফেসবুক খুলে শোভনের প্রোফাইলের পোস্টমর্টেম করলো রোদেলা। ছেলে 99% ঠিক, তবে ফালতু কথা বেশি বলে। পাশে বসা মিশু জিজ্ঞেস করলো, কিরে, কোন ছেলে 99% ভালো? রোদেলা বাপাশে তাকিয়ে বলল, আরে নাতাশার দেবর হয়, ফোন দিয়ে লাইন মারার চেষ্টা করছে। ফালতু পোলাপাইন, ছোট বোনের দেবর, দেখিস আবার দূর। ক্লাস, কোচিং, টিউশনি সেরে বাসায় ফিরতে ফিরতে বিকেল 4টা। 5টায় আবার বাসায় স্টুডেন্ট আসে এক ব্যাচ পড়ার জন্য। ওদেরকে পড়ানো শেষে একটু ফ্রি হয় রোদেলা। বাসায় ফিরলে ও যেন ওর অভিশপ্ত জীবনে ফিরে আসে। অনেকটা বাধ্য হয়েই ফিরে আসা প্রতিদিনের জীবনে। দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে ওর। আজও মাকে সুন্দর করে বোঝাবে। মা যত যাই বলুক না কেন, কোনো অবস্থাতেই রাখবে না। রাতে খাবার পর রোদেলা ওর মায়ের ঘরে যায়। ওর মা ভাঁজ করা কাপড় ওয়ার্ড্রবে তুলে রাখছে। রোদেলা ওর মায়ের খাটে বসে বলল, মা, একটা দরকারি কথা বলতে এসেছি আমি। কি কথা বল? তোমার কি এখনো মনে হয় না এ বাড়ি ছেড়ে আমাদের চলে যাওয়া উচিত? মা অগ্নিমূর্তি রূপে ওর দিকে তাকায়, যেন সব সম্পদ রোদেলা লিখে নিতে চাইছে। এই, তোর দরকারি কথা? মা, কথাটা যে কতটুকু দরকারি তা আমার চেয়ে তুমি ভালো বোঝো। বুঝেও না বোঝার ভান কেন করে আছো তা আমি বুঝি না। আমি তো শখে মানুষের বাড়ি বাদী হয়ে থাকি। দুটো যুবতী মেয়ে নিয়ে আমি একা একা কোথায় থাকবো? তাছাড়া তোদের বিয়েও তো দিতে হবে। আমার বুঝ আমার কাছে, তোদেরকে জন্ম দিয়েই তো আমার যত পাপ। যার জন্য করি চুরি তারাই বলে চোর। তোরা না থাকলে আমার এক পেটের কোনো চিন্তা ছিল যে কেউ আমাকে খুশি মনে রাখতো। কাজ করতাম, ভাত খেতাম, কারো কথা শুনতে হতো না। রোদেলার চোখে পানি এসে পড়ে। মনে মনে বলে, তোমাদের ঘরে জন্মানো আমাদের পাপ, একমাত্র পাপ। তোদের একটা ব্যবস্থা করে আমি চলে যাব এ বাড়ি থেকে। যে সুনাম তোর বাপ কামাই করেছে, একা থেকে তোদের বিয়ে জোগাড় করতে হবে না। করতে হবে না জোগাড়। কেউ যদি সব জেনে বিয়ে করবে, না করলে না করবে। এসব ভেবে আমার মাথা নষ্ট করা লাগবে না। আগামীকাল আমরা বাসা খুঁজতে বের হব। তোর যদি ভালো না লাগে তুই চলে যেতে পারিস, আমার কথা ভাবতে হবে না তোকে। মা, ব্যাপারটা আমার একার সমস্যা না। মানুষ যখন কথা শোনায় নাম ধরে ধরে বলে না। আমাদের তিনজনের উপরেই পড়ে কথাগুলো। আমি এক কথার মানুষ, এসব শুনতে যদি রুচিতে বাদে তাহলে চলে যাস না কেন কারো হাত ধরে? তুইও বাস,
আমিও বাঁচি। রোদেলা ওর মায়ের দিকে নির্বাক চেয়ে থাকে। ওর দু চোখ বেয়ে পানি পড়ছে। ও মনে মনে বলে, যদি কোথাও থাকতো সত্যিই চলে যেতাম এই নরক থেকে। ওর মা একথা বলেই বাথরুমে ঢুকে যায়। রোদেলা পাগলের মতো কাঁদতে থাকে। ওর মা কেন ওদের কষ্ট বোঝে না? তিনি কি জানেন না তার মেয়ে কেমন? কিভাবে পারে মা হয়ে একথা বলতে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তুমি আমাদের এই কষ্টের অবসান ঘটাও। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রোদেলা অন্যমনস্ক হয়ে বসে বসে শুনতে থাকে। একবার, দুইবার, তিনবার। কেউ কেন দরজাটা খুলছে না? বাড়ির সব কি মূর্তি হয়ে গেছে? রোদেলা চোখে মুখে পানি দিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে শোভন দাঁড়িয়ে। রোদেলা ভূত দেখার মতো চমকে ওঠে। পেছনে ঘুরে দেওয়াল ঘড়িতে সময় দেখে। ঘড়িতে সময় 10:30। শোভন বলল, কি ব্যাপার বেআইন সাহেবা, ঢুকতে দিবেন না ঘরে? আপনি এত রাতে? বলেছিলাম না রাতে আসবো ছবি দেখতে। রোদেলার মনে পড়ে দুপুরের কথা। এরপর বলে, আর ইউ গন ম্যাড? ইয়েস আই অ্যাম। দরজা বন্ধ করে ওকে বসতে বলে ভিতরে খবর দিতে গেল রোদেলা। এমন সময় আবার বেল বেজে উঠল। বড় মামা এসেছেন ভেবে রোদেলা গেট খুলে দেখে কল্লোল ভাই। আরে ভাইয়া, দরজা কেন বন্ধ করলেন? ও কি বলেনি আমি আসছে? রোদেলা পিছন ফিরে তাকায় শোভনের দিকে। শোভন দ্রুত চোখ ফিরিয়ে টি টেবিলে রাখা ম্যাগাজিন দেখতে থাকে। কল্লোল ভাইয়া ঘরে ঢুকতে ঢুকতে বলল, নিচে গাড়ি সাইড করে আসতে দেরি হয়ে গেল। আমাকে কিছু বলেননি উনি? কি রে শোভন? শোভন একটা মুচকি হাসি হাসল। রোদেলা রাগে মুখ করে রান্নাঘরে চলে গেল। মামিরা এমন সময় ছাদ থেকে নামলেন। ওদের দেখে বললেন, আরে বাবারা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বাবা। তোমরা বসো বসো। আমাদের এখানে এসেছো নাকি কোনো কাজ ছিল এদিকে? না মা, আপনাদের এখানে এসেছে। আগামী 12 তারিখ ডেট ঠিক হয়েছে সেন্ট মার্টিন যাবার। মা আর বৌমারা কি ড্রেস ঠিক করেছে? সবাই একরকম ড্রেস আর পাঞ্জাবি পরবে। আপনাদের ড্রেসগুলোর কাপড় দিয়ে পাঠালো। এইগুলো তৈরি করতেও তো সময় লাগবে। নাতাশাকে নিয়ে আসতে? মা, আমি অফিস থেকে এসে পড়েছি। শোভন এগুলো নিয়ে আমার অফিসে এসেছে। নাতাশা যদি জানে আমি এখানে এসেছি তাহলে বাড়ি গিয়ে আমার খবর আছে। এ কথা শুনে সবাই হাসল। রোদেলা কফি করে এনেছে ওদের জন্য। রাতের খাবারের আয়োজন চলছে। ড্রেসের ব্যাগ ছোট মামি পাশে সরিয়ে রাখলেন। একটু পর বড় মামা আসাতে সবাই একসাথে অনেক কথা হলো। ওরা চলে যেতে চাইল, কিন্তু সবাই ওদেরকে জোর করে রেখে দিল। রাতে না খেয়ে যেতে দিবে না। এমন সময় নাতাশা ফোন করে কল্লোলের ফোনে। কল্লোল ফোনটা দেখেই শোভনকে উঠে বারান্দায় গিয়ে কল রিসিভ করে। রোদেলা খাবার দিচ্ছে টেবিলে। কল্লোলকে না দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায়? শোভন বলল, বউকে কনভিন্স করতে গিয়েছে। ভাবি তো দৌড়ের উপর রাখে ভাইয়াকে। কি মধুর যন্ত্রণা। আপনিও কি আমার সাথে এমন করবেন? এমন সময় বড় মামি ভাজা মাছ নিয়ে ডুমে ঢোকে। রোদেলা যে একটু কথা শোনাবে তাও পারে না। দাঁতে ঠোঁট চেপে হাতে থাকা চামচ উঁচিয়ে মার দেবার ভঙ্গিতে শাসায় শোভনকে। শোভন ফিক করে হেসে দেয়। রোদেলা দ্রুত চলে যায় রান্নাঘরে। কথা শেষ করে কল্লোল হাত ধুয়ে টেবিলে বসে। শ্বশুরের জন্য অপেক্ষা করে। সবাই একসাথে খেতে বসে বড় মামা, ছোট মামা, শোভন, কল্লোল, রোদেলা, নানু, ছোট মামি, প্রিসিলা। রোদেলা জোর করে বড় মামিকেও বসিয়ে দেয়। কল্লোল থাকায় উনি ইতস্তত বোধ করেন। কল্লোল বলে, মা বসুন না, আমাকে আপনি জামাই কেন ভাবছেন? ছেলে ভেবে বসুন। একসাথে খাওয়ার একটা শান্তি। যত কাজ হোক বাড়িতে রাতের খাবারটা আমরা সবাই একসাথেই খাই। ছোট বাবা বলল। বসেন ভাবি। শেষে রোদেলা পাশে থেকে সবাইকে খাবার বেড়ে দেয়। কল্লোল অবশ্য ওকেও বসতে বলে একসাথে। ও রাজি হয় না। ঘুরে ঘুরে কার কি লাগবে দিতে থাকে। শোভনকে মাছ সাধায়। শোভন বলে, আমি মাছ খেতে পারি না, কাটার ভয়। বড় মামা বলল, ইলিশ মাছ আবার কেউ না খায়?
এমন সময় বেল বেজে ওঠে। রোদেলা দরজা খুলে দেখে নোবেল এসেছে। ও ঘরে ঢুকে টেবিলে একবার চোখ বুলিয়ে দ্রুত ওর ঘরে গিয়েই দরজা আটকে দিল। কোনো কথাই বলল না, এমনকি মেহিমান্তের সাথেও না। কল্লোল পরিস্থিতি স্বাভাবিক করতে বড় বাবার উদ্দেশ্যে বলেন তা। বাবা, আপনার ব্যবসার কি খবর? আর ব্যবসা, দেশের যা পরিস্থিতি, মাল কেনা লাগে বেশি দামে, অথচ পাইকারিরা বেশি দাম দিয়ে কিনতে চায় না। কি যে মুশকিল! তার উপর মালের ট্রাক জায়গা জায়গায় আটকে চাঁদা আদায় করে নেতা ফতোয়া লোকেরা। আছি যন্ত্রণায়, এই বয়সে এত পেরেশানি কোলায় না। ভাবছি ব্যবসা গুটিয়ে ফেলবো। তাদের কথার ফাঁকে শোভন রোদেলাকে বলল। বললেন না কিন্তু। গোস্ত পাতে দিতে দিতে বলল, কি? আপনি আমার মধুর যন্ত্রণা দিবেন কিনা? আপনার পাবনা যাবার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এমন সময় ছোট মামা বলে। কি রোদেলা, কিসের কাউন্টডাউনের কথা হচ্ছে? রোদেলা থতমত খেয়ে যায়। পরিস্থিতি সামলে শোভন বলে। 12 তারিখ সেন্ট মার্টিন, তার কাউন্ট ভাও। রোদেলা মনে মনে বকে শোভনকে। ছাগল একটা, নিজেও বিপদে পড়বে, ওকেও সাথে নিয়ে নেবে। মা যদি এসব শোনে, কোনো কিছু না বুঝে ওকে খুন করে ফেলবে। কল্লোল শোভন হাত ধুতে বেসিনের কাছে যেতেই ছোট মামা বলল। দেখলেন বর্দা, হারামজাদা ঘরে ঢুকলো, সালাম কালাম কিচ্ছু নাই, মুখের উপর দরজা আটকে দিল। বড় মামা বলল। বাদ দে ছোট। ওদের যেতে যেতে 11:30 বাজলো। যাবার আগে দাদির সাথে দেখা করে আসতে তাদেরকে উপরে নিয়ে গেল প্রিসিলা। দেখা করে ওরা চলে গেল। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে রেখে ঘুমোতে গেল রোদেলা। বাতি নিভিয়ে চোখ বন্ধ করেছে এমন সময় ফোনটা কেঁপে উঠে মেসেজ টিউনে। এত রাতে ওই অশোভন লোক ছাড়া আর কে দেবে মেসেজ? দূর, দেখা লাগবে না। কি আর লিখবে গুড নাইট ছাড়া? তবুও মন একথা শুনবে কেন? আর এটা না দেখা পর্যন্তই শান্তি কই। অবাধ্য মনকে সাই না দিয়েও ঘুমাতে চেষ্টা করলো। কিছুক্ষণ পর আবার বালিশ কেঁপে উঠল মেসেজের টোনে। অন্ধকার ঘরে ফোনটা বের করে মুখের সামনে ধরলো। দুটো মেসেজই অশোভন লোকটা পাঠিয়েছে। প্রথমে দ্বিতীয়টা খুলে পড়ল রোদেলা। কি ব্যাপার, আমার অ্যান্সার কই? দ্রুত প্রথমটা খুলল। আমি তো আপনার ঘরে গিয়ে এলাম, আপনার বিছানায় বসলাম, আপনার ডেস্কের কিবোর্ডের নিচে কিছু একটা রেখে এলাম, দেখে আমাকে জানান। রোদেলা ফোনটা বিছানায় ছুঁড়ে দাঁড়িয়ে পড়ল। এমন সময় লোডশেডিং হলো। পুরো বাড়িটা যেন অন্ধকারে ডুব দিল। হঠাৎ কোনো দিকেও দাঁড়িয়ে কোন দিকে ডেস্ক কিছুই ঠাউর করতে পারল না। উল্টে ঘুরে বিছানায় ফোনটা খুঁজল। ও এমন অস্থির স্বভাবের না, কিন্তু ওর মন কেমন অস্থির হয়ে গেল কে আছে কিবোর্ডের নিচে তা জানতে। অন্ধকার চোখে শুয়ে এলো ঘরের আসবাব, কোথায় কি তা দেখলো। কিবোর্ডের নিচে হাত দিয়ে দেখলো একটা ছোট্ট খাম। মোবাইলের টর্চ জেলে খুলতে চেষ্টা করলো। খুলে দেখলো একটা কার্ডটা খুলতেই নানান রঙের আলো জেলে মিউজিক বেজে উঠল। অন্ধকারে এমন আলো রোদেলার মুখ আলোকিত হলো। কার্ডে গোটা গোটা অক্ষরে লেখা উইল ইউ বি মাইন। রোদেলা খুশি হবে নাকি চিন্তিত বুঝতে পারল না। এসব ভালোবাসার অনুভূতিকে ও কখনো প্রশ্রয় দেয়নি। ওর জীবনটা অন্য 8-10 জনের মতো না। অন্যেরা ভুল করলে কিংবা কোনো ক্ষত থাকলে তাদের বাবা মা সেটা শুধরে দিতে চেষ্টা করে, আগলে রাখে অন্যদের কাছ থেকে। আর ওদের মা বাইরের কেউ কিছু বলার আগে তিনিই যা না তাই বলা শুরু করবে। উঠতে বসতে কথা শোনাবে, যা হবে তা তো বলবেই, যা না হবে তাও। তাছাড়া বড় সন্তান হওয়ার কারণে ওর কিছু দায়িত্বও রয়েছে, যেগুলো ও কখনো এড়িয়ে যায় না। এই বয়সে অন্য মেয়েরা যখন নেইল পলিশের রং, জামার ডিজাইন, স্টাইলিশ ব্যাগ নিয়ে ব্যস্ত, ও তখন হাড় ভাঙা পরিশ্রম করে ওর পরিবারের মানুষগুলোর জন্য। একথা শুনলে অনেকে ভাববে যারা পরিশ্রম করে তারা কি জীবন উপভোগ করে না? রোদেলার কপালটাই মন্দ। কোনো একদিন যদি একটু পরিপাটি হয়ে বের হয়, ওর মা আর চোখে তাকিয়ে থাকে। মাঝে মাঝে তো আকারে ইঙ্গিতে বাজে কথাও বলে ফেলে। রোদেলা তাই সাধারণভাবে চলাফেরা করে। হঠাৎ রোদেলার একটা ঘটনা মনে পড়ল। বাড়ির সবাই ঈদে হাতে মেহেদি পরে, বড় মামি 12 মাস হাতে পাতা মেহেদি পরেন।
তার হাত থেকে মেহেদির রঙই ফুরায় না। একদিন মেহেদি বেশি হওয়ায় রোদেলা তা এনে নখ কালো করবার জন্য চুন সাবান দিয়ে মেহেদি পরে, রংটা যাতে গাঢ় হয়, তাই বারবার তুলে বারবার পরে। ওর মা এসে দেখে, খুব বিরক্ত হন, বলেন, হঠাৎ এমন মেহেদির উপর পড়লি কেন? কথাটি এমন বিশ্রী ভঙ্গিতে বললেন যে রোদেলার চোখে পানি এসে পড়ল। সামান্য মেহেদি পরা নিয়েও তার কথা শোনাতে হয়। অথচ অন্য কেউ হলে ভাবতো এই বয়সে মেয়েরা কত কি করে, নিজেকে পরিপাটি রাখে। এ বিষয়ে অনেককে দেখেছি মেয়েদের উৎসাহ দেয়, সব সময় কোচকাজ থাকতে বলেন, আর উনি সব কিছুতেই উল্টো পথে হাঁটা মানুষ। সৎবিদ ফিরে আসে আরও একটি মেসেজে। অশুভর লোকটা পাঠিয়েছে, রোদেলা, তোমার ঘর ঘুরে এলাম আজ। তুমি কবে আসছো আমার ঘরে? এই যা, তুমি বলে ফেললাম। সকাল সকাল বাড়ির মধ্যে একটা হুলুস থুলুস শুরু হয়ে গেল। গত রাতে নোবেল বাড়ি ফেরেনি। রাতে না ফেরা নতুন কিছু না ওর জন্য। হুলুস থুলুস হওয়ার কারণ হচ্ছে নতুন বাইক। সকাল 5:30টায় ও একটা নতুন বাইক নিয়ে এসেছে। তার উপর ওকে কার বাইক জিজ্ঞেস করায় ও উত্তরে বলেছে এটা নাকি ওর বাইক, ওর নিজের টাকায় কেনা। কিছু টাকা বাকি রয়েছে, তা মাসে মাসে কিস্তিতে শোধ করতে হবে। যে বাইক ও এনেছে তার দাম কম করে হলেও 2.5 লক্ষ টাকা। ছোট মামা ওকে ধমকে বলল, এত টাকা তুই কোথায় পেলি, আর বাকি টাকা তুই কিভাবে শোধ করবি? কি এমন কাজ করিস তুই? হ্যাঁ, ছোট মামাকে দেখা গেল ওকে তেড়ে গিয়েছে মারতে। এই চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল রোদেলার। হুড়মুড় করে ডাইনিং রুমে গেল ও। বিশ্রী একটা পরিস্থিতি। বড় মামা ছাড়তে চেষ্টা করছেন, রোদেলার মাও পাশে দাঁড়িয়ে কথা বলতে চেষ্টা করছে। ছোট মামা তাকে ধমক দিয়ে বলল, আপা তুই যা এখান থেকে। এখন আবার বলিস না যে টাকাটা তুই দিয়েছিস ওকে। যা করবার তা করে ফেলেছিস ওকে। ও এখন বাতিল খাতায় নাম লিখিয়ে ফেলেছে। এর উত্তরে উত্তপ্ত গলায় নোবেল বলে, ফুপু টাকা দেবে কেন? কথা কি কান দিয়ে চায় না কারো যে আমি নিজের টাকায় কিনেছি? এ কথাটাই মামার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সবাইকে সরিয়ে উনি নোবেলকে মারতে তেড়ে গেলেন। বড় মামা ওকে ঘরের ভিতর চলে যেতে বললেন, কিন্তু ও ঘাড় তারামি করে দাঁড়িয়েই রইল। ছোট মামা যখন ওকে মারতে হাত তুলল, নোবেল তার হাত ধরে ফেলে আর বলে, জোর কিন্তু আমাকেও আছে। আমার সাথে কেউ যেন শক্তি না দেখায়। নোবেলের এই আচরণটাই করা ছিল বাকি। এসব দেখে রোদেলার মা নোবেলের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেন। এসব দেখে বাড়ির সকলে স্তম্ভিত। যত যাই হোক লোকটা ওর বাবা, ওকে শাসন করতেই পারে, তাই বলে এমন আচরণ করবে? হাত ছাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ও। নিচে গিয়ে দেখে রাগের মাথায় বাইকের চাবি নিতে ভুলে গেছে। অগত্যা ফোন করে রোদেলাকে। আপা, তোর বারান্দা দিয়ে বাইকের চাবিটা দিত। রোদেলা ভেবে পায় না কি করবে। বড় মামাকে কথাটা বলেন। বড় মামা বলে, দিয়ে দে চাবি। ছোট মামা বলে, না, চাবি দিবি না। ও কোথায় কোন ঝামেলা করে আসছে, ওর 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 কত বড় সাহস ওর। বড় মামা পরে ছোট জনকে বুঝিয়ে চাবি রোদেলাকে দিয়ে পাঠায়। নোবেল চলে যায় বাইক নিয়ে। রোদেলা এসব ব্যাপারে অবাক হয় না। কিছু কিছু ব্যাপারে ভবিষ্যৎ দেখতে পায় ও। এটা কেন সুপার পাওয়ার না, কিছুটা হিসাব নিকাশের ব্যাপার। যে কেউ একটু চোখ কান খোলা রাখলেই এসব হিসাব সহজেই করতে পারে। সামনে কি হতে পারে তার একটা খসড়া তৈরি হয়ে গেছে ওর মনে। আজ রাতে নোবেল বাসায় ফিরবে না। যেদিনই আসে সেই দিনই একটা বিচার বসবে রাতে। নোবেলকে বাইক ফিরিয়ে দিতে বলা হবে, না হলে বাসা থেকে বের হয়ে যেতে বলবে, এবং নোবেল বাসা থেকে বের হয়ে যাবে। ছোট মামা মুখ এক হাতের উপর রেখে ঢেকে রেখেছে। পুরুষরা তো কাঁদতে পারে না। একটা বিগড়ে যাওয়া সন্তান বাবা মায়ের যে কী যন্ত্রণার কারণ হতে পারে তা তাদের না দেখলে মানুষ বুঝতে পারবে না। তিনি বড় মামাকে আর্দ্র কণ্ঠে বললেন, আমার এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। অনেক বড় ভুল করেছি আমি। এই ভুলের পরিণামেই আজ নোবেল এই জায়গায় পৌঁছে গেছে। অনেক বড় ভুল হয়ে গেছে আমার।
কথাটা একে একে 3 বার বললেন তিনি। রোদেলার মা ধীর পায়ে তার ঘরে চলে গেলেন। পরোক্ষভাবে তাকেই দোষী করে কথাগুলো বলছেন তিনি, তা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এক একজনের অভিযোগে আজ তিনি বড্ড ভারী অনুভব করছেন হয়তো, তাই তার পদক্ষেপ এত ধীর, এত শান্ত। প্রতিবাদ করার অস্ত্রটা এই প্রথম তিনি ব্যবহার না করেই ঘরে ফিরে যাচ্ছেন। বড় মামি সান্ত্বনা দিলেন ওকে, বললেন, সব দায়িত্ব ছেড়ে ছুড়ে ছেলের সাথে দূরত্ব বাড়িয়ে এখন এইসব কথা বলছিস? এই বয়সে সন্তানদেরকে বাড়তি নজরদারিতে রাখতে হয়, আর তুই কোনো খেয়ালই রাখিসনি। টাকার পেছনে ছুটেছিস, যাদের ভবিষ্যৎ ভেবেই ছুটি, এই ব্যস্ততা, এই হাড় ভাঙ্গা খাটুনি, দিন শেষে তারা অনেক দূরে চলে গিয়েছে। তুই একটু টেরও পাসনি। তুই ছোট হওয়া সত্ত্বেও তোর বড় ভাইয়ের চেয়েও বেশি সম্পদের মালিক। কত পরিশ্রম আর ত্যাগ এই সম্পদ, এই প্রতিপত্তি এনে দিয়েছে তোকে, তা আমরাও জানি। কিন্তু যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আমরা সন্তানকে দিয়েছি, আর ওরা আমাদের করে, তার দাম কি অর্থে মাপা যাবে? গড়পড়তায় তুই রোদেলার মাকে দোষ দিচ্ছিস। হয়তো তার ভালোবাসার পদ্ধতি ভুল ছিল, কিন্তু উনি তোর নোভেলের প্রতি অবহেলা, অনাদরগুলোকে বেশি ভালোবাসা দিয়ে পূরণ করতে চেয়েছে। নিজের সন্তানদের চেয়েও ওকে বেশি ভালোবেসেছে। এত লাঞ্ছনা, অপমান শুনেও মাটি কামড়ে পড়ে আছে, কারণ উনি চলে গেলে নোভেলকে কে আগলে রাখবে এই ভয়ে? বিনিময় কি পেয়েছে? তোর আর তোর বউর অপমান। দিন শেষে উনি দোষী, নিজের সন্তানদের কাছে, তোদেরও কাছে। তুই যখন বুঝেইছিলি ছেলে হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন কেন শক্ত হাতে ছেলের দায়িত্ব নিলি না? শুধু কি খরচের টাকার স্কুলের বেতন দিলেই দায়িত্ব শেষ? আজ পর্যন্ত যে এক পাতিলের ভাত সবাই খাচ্ছে, এক ছাদের নিচে সবাই থাকছে, একটু ভেবে দেখ কার জন্য? আর তাতে তার কি লাভ?